হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ডেইলি লাইফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা চ্যাপ্টারের 2017 থেকে 2025 সালে যে সমস্ত কোশ্চেন এসছে আমি সবকটিকেই ডিটেলসে আলোচনা করব। সো তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে এবং নোট করে নেওয়া। তাহলে চলো শুরু করা যাক। এখন 2017 সালে তোমাদের এমসিকিউ যে কোশ্চেনটা এসেছিল সেটা কি বলছে, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অপশান কি দিয়েছে? পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। যদি আমরা একটু অপশানটার দিকে ভালো করে দেখি তাহলে আমাদের কি দিয়েছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মানে আমাদের প্রথম শ্রেণীর মৌলগুলো দিয়েছে। তাহলে আমরা যদি পর্যায় সারণীটাতে একবার দেখি, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ পর্যায় সারণীটা, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে শ্রেণী বরাবর দিয়েছে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে পারমাণবিক ব্যাসার্ধটা কী। পারমাণবিক ব্যাসার্ধটা যদি আমি তোমাদের একটু বলি তাহলে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলোতে কে থাকে? ইলেকট্রন। আর এই নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন ও নিউট্রন। তাহলে প্রোটন কি? প্রোটন পজিটিভ, আর নিউট্রন তো নিউট্রাল, মানে কোনো চার্জ থাকে না, তাই জন্য আমি এটা পজিটিভ দিয়েছি। আর এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে, ইলেকট্রন কি? নেগেটিভ, তাই জন্য আমি নেগেটিভ চার্জটা দিয়েছি। আমি একটু ডিটেলসে বলবো তোমাদের, কারণ যেন এই কোশ্চেনগুলো আসলে তোমাদের প্রবলেম না হয়, আর এই কোশ্চেন রিলেটেড যে কোনো কোশ্চেন আসলেও কোনো প্রবলেম না হয়। তাহলে দেখো, তাহলে প্রথমত আমাদের কী বলেছে? হাইড্রোজেন। তাহলে যদি আমরা হাইড্রোজেনটাকে ভেঙে লিখি তাহলে কী হবে? আর এই যে কক্ষপথগুলোকে আমরা কী বলি? কে, এল, এম, এন, এরকম করে আমরা চিহ্নিত করি। তাহলে হাইড্রোজেনের একটা, তাহলে আমরা কী দেবো? কে কক্ষপথে একটা দিয়ে দিব, পারমাণবিক ক্রমাঙ্ক 1, তাহলে আমরা 1 দিয়ে দেবো। তারপরে আমাদের লিথিয়ামের 3 আছে, তাহলে লিথিয়ামটা কোথায় আসবে? সেকেন্ড কক্ষপথে, তাহলে প্রথমটাতে 2টো দিতে পারবো, তাহলে কেতে 2টো দিয়ে এলতে 1টা দিব। আবার কী করবো? সোডিয়ামের কটা? 11টা আছে, 11টা দিব, কেতে 2টো দিব, এলতে 8টা দিব, এমতে 1টা দিব, তাহলে 11। তাহলে দেখো একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা যখন পর্যায় সারণীতে ওপর থেকে নিচের দিকে নামবো তাহলে কি হবে? তার আকার, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। আর পারমাণবিক আকার বৃদ্ধি পেলে কী হয়? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আমাদের এখানে কোশ্চেনটাতে কী বলেছিল? সর্বাধিক পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে উপর থেকে নিচের দিকে যদি নামি তাহলে কে আছে? হাইড্রোজেনের পরে লিথিয়াম, লিথিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে পটাশিয়াম। তাহলে আমরা কী বলে দিতে পারবো? পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। তারপরে দেখো আমাদের কী বলেছে? একটি সন্ধিগত মৌল। তাহলে আমি এখানে তোমাদের অ্যান্সার করে দিয়েছি, নিকেল। তাহলে সন্ধিগত মৌল আমরা কি জানি? সন্ধিগত মৌল হচ্ছে যে পর্যায় সারণীতে 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণীর মধ্যে যে মৌলগুলো থাকে তাদেরকে আমরা কী বলি? সন্ধিগত মৌল। তাহলে দেখো এই যে নিকেলটা রয়েছে, নিকেল তোমাদের 10 নম্বর শ্রেণীতে, তাহলে আমরা সন্ধিগত মৌল বলতে পারবো। আর একটা কী বলেছি? একটি ইউরেনিয়ামোত্তর মৌল। একটি ইউরেনিয়ামোত্তর মৌল আমাদের এখানে প্লুটোনিয়াম। তাহলে আমরা ইউরেনিয়ামোত্তর মৌলটাও জানি যে পর্যায় সারণীতে ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম মৌলগুলো কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়েছে। এগুলোকে আমরা কী বলা হয়? এই 11টি যে মৌল আছে সেগুলোকে ইউরেনিয়ামোত্তর মৌল। কোনটি দেখো? এই যে এই নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম অবধি যে এই 11টি মৌল আছে এগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে আমাদের এই প্লুটোনিয়ামটা দিয়েছিল, তাহলে আমরা প্লুটোনিয়ামটা এর সাথে ডান দিকের সাথে বাঁ দিক আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, তারপরে যে তোমাদের বড় কোশ্চেনটা দিয়েছিল সেটা দেখো, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? এটি একটি উদাহরণ সহ লেখো, একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। অথবা একটা কী দিয়েছিল? মৌলের তড়িৎনাত্মক বলতে কী বোঝায়? ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎনাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়। তাহলে দেখো আমি একটু অ্যান্সারটাকে তোমরা লিখে নেবে আর আমি বুঝিয়েও দিচ্ছি অ্যান্সারটা। তাহলে দেখো, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে পর্যায় সারণীর বিভিন্ন পর্যায়ভুক্ত মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় এবং পরমাণুর ক্রমাঙ্কের নির্দিষ্ট ব্যবধানে একই প্রকার ধর্মের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। মানে কি বলতে চাইছে? যে পর্যায়বৃত্ত যদি আমরা যাই তাহলে কী হবে? তাদের ভৌত ও রাসায়নিক ধর্মেরও পরিবর্তন হবে। আবার কি বলছে? একই শ্রেণীর অন্তর্গত মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম সাদৃশ্যপূর্ণ হলেও পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে মৌলগুলির সদৃশ্য ধর্মের সামান্য হলেও তারতম্য ঘটে। মৌলের যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়গত ও শ্রেণীগতভাবে পরিবর্তিত ও পুনরাবৃত্ত হয় তাদের পর্যায়গত ধর্ম বলে। মানে তোমাদের পর্যায়বৃত্ত যদি ধর্ম সংজ্ঞাটা আসে তাহলে কী লিখবে? যে পর্যায়ভিত্তিক আর শ্রেণীভিত্তিক যে ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে সেই জিনিসটাকে তোমাদের কী বলে? পর্যায়বৃত্ত ধর্ম। আর কী বলেছিল? আমাদের একটি উদাহরণ দিতে বলেছিল। তাহলে উদাহরণ আমরা দিয়ে দেবো, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎনাত্মকতা, আয়নীভবন শক্তি, এগুলো আমাদের কী হচ্ছে? এগুলো আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয় একটি
ধর্মের উল্লেখ করতে বলেছে, তাহলে আমরা কী বলবো? তেজস্ক্রিয়তা। এটা আমাদের বই সুন্দর করে লেখা আছে, তেজস্ক্রিয়তা। তাহলে আমরা এটা তেজস্ক্রিয়তা বলতে পারি, গন্ধ, বর্ণ, এগুলো আমরা বলতে পারি। আর অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল, দেখো, মৌলের তড়িৎনাত্মক বলতে কী বোঝায়? ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎনাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? তাহলে আমরা তড়িৎনাত্মক বলতে কী বুঝি? যে সংজ্ঞাটা দেখে নাও তোমরা ফার্স্টে। অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকার সময় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎনাত্মকতা বলে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একবার বুঝাই তোমাদের, তাহলে দেখো, ধরো এই যে এ আর বি দুটো মৌল আছে, ঠিক আছে? এই দুটো মৌলের এর একটা ইলেকট্রন আর এই এ এর একটা ইলেকট্রন আর বি এর একটা ইলেকট্রন মিলে কী হয়েছে? একটা বন্ধন সৃষ্টি করেছে, ঠিক আছে? তাহলে এখন ইলেকট্রন দুটো কী আছে? দুটো মাঝখানে আছে, মানে বন্ধন সৃষ্টি করেছে। এবার কি করছে? ধরো এই বি মৌলটার তড়িৎনাত্মকতা একটু বেশি, তাহলে সে কী করবে? এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। আর নিচের দিকে যে এই টেনে নেওয়ার ক্ষমতা, এটাকেই বলছে তড়িৎনাত্মকতা। এই যে দেখো, যে একটা সৃষ্টি হওয়ার পরে কী করছে? নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎনাত্মকতা বলে। আর ওর সঙ্গে যে কোশ্চেনটা রয়েছে, যে ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ, কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো, তার সঙ্গে যে কোশ্চেনটা রয়েছে, যে ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? তাহলে এই কোশ্চেনটা আমরা বলতে গেলে কী দেখব? দেখো, যে পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, এর ফলে, আচ্ছা, আমরা যদি একটু বুঝে বুঝে তোমাদের বলতে যাই, তাহলে কি দেখো, যে কি বলেছে? ওপর থেকে নিচের দিকে, ঠিক আছে? তাহলে মানে আমরা কি করব? ওপর থেকে নিচের দিকে যাব, তখন কি হয়? আমরা একটু আগেই বললাম যে ওপর থেকে নিচের দিকে কী হয়? পারমাণবিক আকার বৃদ্ধি পায়। আর পারমাণবিক আকার বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে সেটাই আমাদের বলছে যে ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, এর ফলে ওপর থেকে নিচে নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলেও আকার বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। তাই গ্রুপ 1 বরাবর ওপর থেকে নিচের দিকে মৌলগুলির তড়িৎনাত্মকতা ক্রমশ হ্রাস পায়। তাহলে আমরা কী বলেছিলাম? ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আর এখানে কী বলছে? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তাহলে তড়িৎনাত্মকতা হ্রাস পায়। তাহলে দেখো, ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়? এই যে একটা করে কক্ষপথ আমাদের যে বাড়ছে, এই একটা করে কক্ষপথ বাড়ার জন্য কী হচ্ছে? এর কিন্তু এই যে কক্ষপথগুলো বাড়ছে, মানে ইলেকট্রন সংখ্যাও তাহলে বাড়ছে আস্তে আস্তে। এই যে দেখো, এলতে একটা যাচ্ছে, আবার এলতে আটটা হয়ে এমতে একটা চলে যাচ্ছে, তাহলে একটা একটা করে ইলেকট্রনও বাড়ছে, মানে আধানটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়ার জন্য এবার এই যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের সাথে বাইরের যে কক্ষপথগুলোর কী হবে? আকর্ষণ হ্রাস পেয়ে যাবে। তাই জন্য কী হবে? ওপর থেকে নিচে দিয়ে গেলে তড়িৎনাত্মকতা হ্রাস পায়। নেক্সট 2018 সালের কোশ্চেনগুলো দেখো, এখান থেকেও 6 মার্কের এসেছিলো। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? অপশানে কী দিয়েছিল? 7, 8, 9, 18। তাহলে দীর্ঘ বা আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা আমরা জানি 18টি। তাহলে 18টি অ্যান্সার মেরে দেবো। এই কোশ্চেনটা কিন্তু দেখবে তোমাদের বারবার আসে এই কোশ্চেনটা। তারপরে কী বলছে? একটি ক্ষার ধাতু। তাহলে একটি ক্ষার ধাতু, তাহলে ক্ষার ধাতু বললে আমরা বুঝাবো কি? পর্যায় সারণীতে তোমাদের গ্রুপ 1 যে 1-এ যে মৌলগুলো থাকে সেটাই তোমাদের কি? ক্ষার ধাতু। আর গ্রুপ 2 কী বলে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এখানে তোমাদের পটাশিয়াম দেখবে ডান দিকে ছিল, তাহলে আমরা বাম দিকের সাথে ডান দিকে মিলিয়ে নেব। তারপরটা আমাদের কী বলছে? সর্বাধিক তড়িৎনাত্মক মৌল। তাহলে আমরা কি জানি? যে পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? তড়িৎনাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে দেখো, এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তাহলে কী হবে? ফ্লুরিনের তড়িৎনাত্মকতা বেশি হবে। তাহলে আমরা ফ্লুরিনের সাথে এটা মিলিয়ে নেব, বাঁ দিকের সাথে ডান দিক। তারপরে দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটা এসেছিলো, কী বলছে? কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়? লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। অথবা দিয়ে কোশ্চেনটা কী ছিল? হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। আচ্ছা, তাহলে আয়নাইজেশন শক্তিটা যদি আমরা ফার্স্ট সংজ্ঞাটা দেখে নিই, কী বলছে? সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে
সম্পূর্ণভাবে অপসারিত করে। মানে কি, এই যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের যে সবচেয়ে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনটা থাকবে সেটা যদি দুর্বলভাবে আবদ্ধ থাকে, মানে যত কক্ষপথগুলো বাড়বে তা কী হবে, ইলেকট্রনগুলো দুর্বলভাবে আবদ্ধ থাকবে, মানে নিউক্লিয়াসের সাথে কী হবে, ইলেকট্রনগুলো আকর্ষণ হ্রাস পেয়ে যাবে এবং কী হচ্ছে যে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের পরমাণু আয়নেশন শক্তি বলে। আচ্ছা, আমরা যদি তোমাদের বোঝাই, এই দেখো আমার আঁকাটা একটু খারাপ হয়েছে, তাও তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এই যে আমাদের এটা নিউক্লিয়াসের এই যে বাইরের কক্ষপথগুলোতে কী আছে, ইলেকট্রন। তাহলে এই যে সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটাকে যদি আমরা বের করে নিলাম, তাহলে কী হচ্ছে, এটা এক একক ধনাত্মক আধানে পরিণত হচ্ছে এবং এই যে ইলেকট্রনটাকে বের করে নেওয়ার ক্ষমতা, এটাই বলে কি, আয়নায়সন শক্তি। তারপর আমাদের কী বলছে, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামকে আয়নেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজিয়ে কী পায়। ঊর্ধ্বক্রম যখন বলেছে আমরা কী করব, ছোট থেকে বড় সাজাবো, আর যদি আমাদের নিম্নক্রম বলে তাহলে নিম্নক্রমে কী হবে, বড় থেকে ছোট আকারে সাজাবো। তাহলে দেখো এখানে আমাদের কী কী বলেছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আমরা এখানে এই যে আমরা যদি একটু দেখি যে দেখো লিথিয়ামরা কী করবো, পারমাণবিক ক্রমাঙ্ক কয় 3, তাহলে আমরা কী করবো, প্রথম কক্ষপথটাতে 2টো ইলেকট্রন, তারপরটাতে একটা। সোডিয়ামে 11, তাহলে 2, 8 এরকম করে আমরা সাজিয়ে নেবো। তাহলে কী করবো, যখন আমরা পজিশনতে ওপর থেকে নিচের দিকে যাব তাহলে কী হবে, পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো এখানে 2টো কক্ষপথ, এখানে 3টে, এখানে 4টে, এরকম করে কক্ষপথ আমাদের বাড়ছে। তাহলে কী হচ্ছে, কক্ষপথ বাড়ার জন্য আমাদের কী বলেছে এখানে আয়নেশন শক্তি। তাহলে আয়নেশন শক্তি আমরা কী বললাম, যে নিউক্লিয়াস থেকে এই সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন দূরত্বটা যত বাড়তে থাকবে সেখান থেকে আমরা তাড়াতাড়ি ইলেকট্রনটা বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখো এটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে, এটা তার থেকে একটু দূরে আছে, এটা আরও দূরে আছে, এটা আরও দূরে হবে। তাহলে এখান থেকে ইলেকট্রনটা বের করে নেওয়া খুব সহজ হবে না। এখান থেকে ইলেকট্রনটা বের করতে গেলে কী হবে, অনেক বেশি পরিমাণ শক্তি আমাদের দিতে হবে। তাহলে বেশি শক্তি দেওয়া মানে কি, এটারই আমাদের আয়নেশন শক্তি, তাহলে বেশি, এরই বেশি হবে, তারপরে এর সবচেয়ে কম। তাহলে আমাদের কী বলেছে এখানে, আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে আমরা ছোটো থেকে বড় সাজাবো। তাহলে আমরা প্রথমে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। আমরা লেস দেন চিহ্ন এখানে দিয়ে দেবো, মানে এই চিহ্নটা মানে এখানে লিথিয়ামের সবচেয়ে বেশি। যদি আমাদের এটা নিম্নক্রমে বলতো তাহলে আমরা কী করতাম, যদি আমাদের এটা নিম্নক্রমে বলতো, দেখো নিম্নক্রমে বললে আমাদের কী করতাম, লিথিয়াম, তারপরে কী দিয়েছে, লিথিয়ামের পরে চলে আসতো আমাদের সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। ঠিক আছে, এটা একটু তোমরা মাথায় রাখবে যে নিম্নক্রম আর ঊর্ধ্বক্রমটা। তারপরে কোশ্চেনটা কী বলেছিল দেখো, যে হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ সূত্র মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। তাহলে 1+2, তাহলে একটা বলেছে যে গ্রুপ 1-এর মৌলগুলির সাথে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য। তাহলে কী বলছে এখানে, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে, তাই ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1, তাই জন্য আমরা হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রেখেছি। হয়ে গেল। এবার যদি আমরা গ্রুপ সূত্রর সাথে হাইড্রোজেনের সাদৃশ্য দেখি তাহলে কী বলছে, যে গ্রুপ সূত্র মৌলগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা 1। বলছে গ্রুপ সূত্র মৌলগুলির যেমন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড যৌগ গঠন করে, তেমনি হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড যৌগ গঠন করে। ধাতব হ্যালাইড NaCl, KF এবং ধাতব হাইড্রাইড NH, KH এই যেগুলো গঠন করে। তাহলে এটা তোমাদের লিখে দেবে। নেক্সট 2019 সালের কোশ্চেন যদি দেখি, সেখানে আমাদের 6 মার্কের এসেছিলো। তাহলে দেখো এমসিকিউটা কী বলছে, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত। শ্রেণী 1, শ্রেণী 16, শ্রেণী 17, শ্রেণী 2। তাহলে শ্রেণী 1-এ কে থাকে, শ্রেণী 1-এ ক্ষার ধাতু, একটু আগে বললাম তোমাদের। শ্রেণী 16-তে কারা থাকে, শ্রেণী 16-তে ওই যে অক্সিজেন, সালফার, সেলিয়াম, সেগুলোকে আমরা কী বলি, চ্যালকোজেন। আর শ্রেণী 17টা কি তাহলে হ্যালোজেন, যেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর শ্রেণী 2টা কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে আমরা হ্যালোজেন বললে আমরা বুঝে যাবো শ্রেণী 17 হয়ে গেল। তাহলে মানে মনে রাখতে হবে যে কোনটাকে ক্ষার ধাতু, কোনটাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কোনটা হ্যালোজেন, কোনটা চ্যালকোজেন, এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1-এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু। তাহলে শ্রেণী 1 বলেছে, তাহলে শ্রেণী 1-এ কোন কোন মৌলগুলি আছে আমরা দেখে নিব, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমাদের কী বলছে, কম বিজারণ গুণসম্পন্ন ধাতু। তাহলে এদের মধ্যে কার কম বিজারণ আছে, তাহলে আমরা কি জানি যে উপর থেকে নিচের দিকে যখন আমরা যাব
তাহলে কী হবে, জারণ ক্ষমতা হ্রাস পায়, আর কি হয়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। মানে নিচের দিকে বিজারণ ক্ষমতা বৃদ্ধি, মানে উপরের দিকে হ্রাস। তাহলে তাহলে আমাদের ডান দিকে লিথিয়াম ছিল, তাহলে আমরা কী করবো, লিথিয়ামের সাথে মিলিয়ে নিব। তারপরটা আমাদের কী বলছে দেখো, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল। কী বলছে, শ্রেণী 2 এর কী বলেছে, সবচেয়ে কম পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে শ্রেণী 2 এ কী কী মৌল আছে দেখে নিব। এই দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো। তাহলে সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে আমরা কি জানি, ওপর থেকে নিচে দিয়ে গেলে কী হয়, পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে সর্বাপেক্ষা কম, তাহলে কম কার হবে, বেরিলিয়াম। তাহলে কি আমাদের ডান দিকে বেরিলিয়াম ছিল, তাহলে আমরা বেরিলিয়ামটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বরের কোশ্চেনটা কী দিয়েছিল, যে ডোবিনের ত্রয়সূত্রটি লেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও, অথবা মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী। পর্যায় সারণীতে ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী। তাহলে ত্রয়সূত্রটা আমরা দেখে নিই। ত্রয়সূত্রটা কী বলছে, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটির পারমাণবিক ভরের কর মানের সমান হয়। তাহলে ত্রয় যে আমাদের পর্যায় সারণীর প্রথম যে সূত্র দিয়েছিল ত্রয়, মানে ডোভেনারের যে ত্রয় সূত্রটা, সেখানে কী বলেছিল, যদি আমরা 3টি করে মৌল নিই, যেমন আমি তোমাদের বুঝাই, দেখো যে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাদেরকে কিসের অনুযায়ী ধরেছিল, পারমাণবিক ভর। তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর কত, 7, সোডিয়ামের কত, 23, পটাশিয়ামের কত, 39। তাহলে কি বলছে, প্রথম এবং দ্বিতীয়টার যোগফল করে তাকে যদি গড় করি, মানে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে, 23। এটা কি বলছে, এই যে গড় মানটা, সেটা কি হবে, মাঝখানের মৌলটির পারমাণবিক গুরুত্বের পারমাণবিক ভরের সমান হবে। তাহলে এই যে দেখো 23, তাহলে এরকম করে তিনটা করে মৌল সাজিয়ে বেশ কিছুটি ক্ষেত্রে দেখা গিয়েছিল। তাহলে এটাই ডোভেনারের ত্রয়সূত্রটা বলছে। তাহলে আমরা সূত্রটা দিব, আর এখানে আমরা এটা সুন্দর করে এক্সাম দেবো। এটা আমাদের এখানে, আমার এখানে করা নেই, তোমরা এটা একটু করবে কিন্তু পরীক্ষার খাতাতে, তাহলে ভালো লাগবে। তারপরে আমাদের কী বলছে, যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি, আবার আমরা ছোট থেকে বড়, মানে কম থেকে বেশির দিকে যাব। তাহলে জারণ ক্ষমতা বলেছে, তাহলে আমরা যদি পর্যায় সারণীটা দেখি, এখানে কী বলেছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে এই যে থেকে নিচের দিকে গেলে কী হবে, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। তাহলে পারমাণবিক আকার যত বৃদ্ধি পাবে, তাহলে তারা কী করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট তারা সহজে করতে পারবে না, মানে ইলেকট্রন গ্রহণ তাদের সহজে করতে পারবে না। তাহলে কী হবে, তাদের কী বলেছে, জারণ, তাহলে তাদের জারণ ক্ষমতা হ্রাস পাবে। তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে কী হবে, জারণ ক্ষমতার হ্রাস পাবে। তাহলে দেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে যদি আমরা সাজাই, তাহলে আমরা কী বলেছি, ছোটো থেকে বড় যাব, তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে কমবে। তাহলে আয়োডিন সবচেয়ে নিচে আছে, তাহলে কম, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। আর তারপরে যে অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল, মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী। তাহলে দেখো সিদ্ধান্তটি কী ছিল, যে মৌলের রাসায়নিক ধর্ম পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে, পারমাণবিক গুরুত্বের উপর নয়। প্রথমে যে ত্রয় সূত্র, অষ্টক সূত্র, তারপরে যে তোমাদের মেন্ডেলিভের সূত্র, এই সূত্রগুলোতে কী হয়েছিল, পারমাণবিক ভরের অনুযায়ী সাজিয়েছিল। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে একের পর এক ভুল আসার পর মজলে কী করলো, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিল। তাহলে পারমাণবিক ক্রমাঙ্কের ওপর ভিত্তি করে সাজিয়েছিল। তাহলে পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে সাজিয়ে কিন্তু পর্যায়সারণীটা আরও ভালোভাবে আমাদের কাছে এসছে। তাহলে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর কী বলেছে, পর্যায়সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী। তাহলে এই সিদ্ধান্তের উপর নির্ভর করে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি সংশোধিত হয়েছে। এই সূত্রের সংশোধিত রূপ হলো, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কী হবে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। নেক্সট এবারে আমরা চলে যাবো 2020 সালে। দেখো এখানেও 6 মার্কের কোশ্চেন এসেছিলো। তাহলে দেখো, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়। একটু আগে বললাম, এই যে দেখো, তেজস্ক্রিয়তা হচ্ছে মৌলদের পর্যায়গত ধর্ম নয়। তারপরে দেখো কী বলেছিল, একটি ইউরেনিয়ামোত্তর মৌল। সেমভাবে আমরা এর আগে একটা কোশ্চেন করেছি, যে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম অবধি এই 11টি মৌলকে কী বলা হয়, আমাদের ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে দেখো, এই যে নেপচুনিয়াম হয়ে গেল একটি অভিজাত মৌল। তাহলে অভিজাত মানে যেটা আমরা তোমার ওই নোবেল গ্যাস বলি, যেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে মৌল, নিষ্ক্রিয় মৌল, সেগুলো হচ্ছে আমাদের কি, অভিজাত মৌল। তাহলে কি, ক্রিপ্টন।
তারপরে দেখো 3 মার্কের যে কোশ্চেন এসেছিল যে হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। এর আগে তোমাদের সাদৃশ্যটা এসেছিলো, এবার কি এসে বৈসাদৃশ্য। তাহলে দেখো আর অথবাদের একটা কোশ্চেন আছে আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা যদি আলোচনা করি, তাহলে হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের বৈসাদৃশ্য কী বলছে, গ্রুপ 1 কী হয় সাধারণ উষ্ণতায় কঠিন মৌল ওরা, কিন্তু হাইড্রোজেন কী হয় সাধারণ উষ্ণতায় গ্যাসীয় মৌল, এটা হচ্ছে এর বৈসাদৃশ্য। এবার যদি আমরা গ্রুপ 17 মৌলগুলির ক্ষেত্রে দুটি ধর্মের বৈসাদৃশ্য দেখি, তাহলে দেখো গ্রুপ 17 কী হয়, গ্রুপ 17 কিন্তু ওই যে হ্যালোজেন মৌল তারা কিন্তু খুব তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে হাইড্রোজেন কি, হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল, এটা একটা বৈসাদৃশ্য। আর আরেকটা বলছে কি, গ্রুপ 17 কী হয় সর্বস্থ কক্ষে 7টি করে ইলেকট্রন থাকে, আর হাইড্রোজেন কী হয় একমাত্র কক্ষে 1টি করে ইলেকট্রন থাকে। তাহলে আমরা বৈসাদৃশ্য দিয়ে দেবো। তারপরে দেখো তারপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল, এখানে 3টা কোশ্চেন ছিল, এক করে 3 ছিল। তাহলে দেখো এটা কী বলছে যে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 এর অন্তর্গত সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়ামকে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী সাজায়। তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম যে পরমাণু ব্যাসার্ধ বলে আমরা কী করব। তাহলে দেখো কী বলেছে আমাদের, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম। তাহলে আমরা যদি সাজাই তাহলে এটা কী হচ্ছে গ্রুপ 1। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তাহলে আমরা কী বলেছিলাম যে গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা ওপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে কি হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলে কী হবে, এই যে দেখো এই যে পরমাণুটা, এই পরমাণু থেকে সর্বস্থ কক্ষের এই দূরত্ব যত বৃদ্ধি পাবে তার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে ওপর থেকে নিচের দিকে নামছি তত আমরা আকার বৃদ্ধি পাচ্ছি, আকার বৃদ্ধি পেলে কী হয় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে কী করব, আমাদের যেহেতু নিম্নক্রম বলেছে তাহলে আমরা বেশি থেকে কমের দিকে যাব। তাহলে দেখো এই যে বেশি থেকে কমের দিকে, তাহলে আমাদের সবচেয়ে এখানে কি আছে রুবিডিয়াম আছে, তাহলে রুবিডিয়ামটা আমাদের সবচেয়ে বেশি। রুবিডিয়ামের পরে পটাশিয়ামের পরে সোডিয়ামের পরে লিথিয়াম। তাহলে দেখো বিদাগের কোশ্চেনটা কী বলছে, দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 16 এর অন্তর্গত সালফার, অক্সিজেন, টেলিয়াম, সেলিয়ামকে তড়িৎ নাটকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। ঊর্ধ্বক্রম মানে কী বলেছে, আমরা কী যাবো বেশি, কম থেকে বেশির দিকে যাব, তাই তো। তাহলে দেখো এই যে আমরা পর্যায় সারণী যদি আমরা দেখি, তাহলে দেখো অক্সিজেন, সালফার, সেলিয়াম, টেলিয়াম এই চারটা আমাদের দিয়েছে। তাহলে আমরা কি জানি, ওপর থেকে পর্যায় সারণীতে ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলে কী হবে, তড়িৎ নাটকতা হ্রাস পায়। আমি তোমাদের এর আগে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তড়িৎ নাটকতার সংজ্ঞাটা ভালো করে বুঝিয়েছি। তাহলে সেখানে যদি বুঝতে পারো তাহলে দেখবে যে ওপর থেকে নিচে দিলে কী হয়, তড়িৎ নাটকতা হ্রাস পায়। তাহলে আমাদের এখানে কী বলেছে, ঊর্ধ্বক্রম মানে কম থেকে বেশির দিকে যাব। তাহলে এই যে দেখো, তাহলে নিচে কী আছে টেলিয়াম, তাহলে এটা সবচেয়ে কম হবে, তাহলে টেলিয়াম। তারপরে এর থেকে কি সেলিয়ামের ওপরে তার থেকে বেশি কী হবে সালফারের বেশি কী হবে অক্সিজেন, হয়ে গেল। তারপরে সি দাগের কোশ্চেনে যেটা কি বলেছে যে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 2 এর অন্তর্গত ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, ম্যাগনেসিয়ামকে বীজাণু ক্ষমতা নিম্নক্রমে সাজায়। তাহলে কী বলেছে গ্রুপ 2 এর মৌলগুলো আমরা দেখে নেব কোনটা কী আছে। তাহলে আমরা কী জানি যে পর্যায় সারণী যদি আমরা দেখি তাহলে কী হয়, ফার্স্টে বেরিলিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম। তাহলে এই চারটা আমাদের কী করতে হবে, বিজারণ ক্ষমতাটা কী করতে নিম্নক্রম মানে বেশি থেকে কমের দিকে আমরা যাব। তাহলে আমরা কী জানি, আমরা উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা কী জানি জারণ ক্ষমতা হ্রাস পায় আর বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে কার হবে, স্ট্রনসিয়ামের সবচেয়ে বেশি হবে। তাহলে দেখা যায় যে স্ট্রনসিয়ামের সবচেয়ে বেশি, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম। নেক্সট দেখো 2022, যেহেতু 2021 সালে করোনা ভাইরাসের জন্য পরীক্ষা ক্যান্সেল হয়েছিল, তাই জন্য তোমাদের 2022 সালে 2020 পরে 2022 সাল। আর 2022 সালে কিন্তু তোমাদের কী হয়েছিল যে সিলেবাসটাকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল। সিলেবাস কমিয়ে দেওয়ার জন্য এখান থেকে 11 মার্কের কোশ্চেন এসেছিলো, যেহেতু লাস্টের দিকে চ্যাপ্টারগুলো থেকে কোনো কোশ্চেন আসেনি। তাহলে 2022-এর কোশ্চেন আমি আলোচনা করছি। দেখো যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, এই যে দেখো এই কোশ্চেনটা কিন্তু সেই 2018-তে এসেছিলো। তাহলে কী বলছে 9, 13, 18, 19। তাহলে দীর্ঘ মাধ্যমিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত আমরা জানি 18টি, আর পর্যায় কতটা, পর্যায় 7টি, তাহলে 18। তারপরে দেখো দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন, ব্রোমিনের জারণ ধর্মের ক্রম হলো। তাহলে এখানে আমাদের কোনটা গ্রুপের কথা বলেছে, শ্রেণীর 17 যেটা হ্যালোজেন মৌলগুলো। তাহলে আমরা পরপর কি আছে আমরা জানি যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা কি জানি পর্যায় সারণীতে আমরা যদি দেখি, দেখো এই যে ওপর থেকে নিচে দিয়ে গেলে কী হয়, ওপর থেকে নিচে দিয়ে গেলে কী হয় জারণ সংখ্যা হ্রাস পায়, আর তাহলে কী হবে বিজারণ বৃদ্ধি পাবে। তাহলে ওপর থেকে নিচে দিলে জারণ সংখ্যা হ্রাস পাবে, আর আমাদের এখানে কী বলেছে জারণ সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে ওপর থেকে নিচে দিলে হ্রাস পাবে, তার মানে কি
তার মানে যদি আমরা দেখি যে ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, মানে কী হবে, আয়োডিনের কম হবে আর ফ্লুরিনের সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা অপশানগুলো থেকে দেখব। এখানে দেখো, এখানে বলেছে কি আয়োডিনের বেশি হবে, ফ্লুরিনের কম হবে, তাহলে ভুল। এখানে কি বলেছে, এখানে ক্লোরিনের বেশি বলেছে, কিন্তু বেশি কার হবে, ফ্লুরিনের। এখানেও ক্লোরিন বেশি বলেছে, তাহলে এও হবে না, বিও হবে না, সিও হবে না, কোনটা হবে, এই দেখো ডি অ্যান্সার, ডি দাগেরটা অ্যান্সার হবে। তাহলে কী বলছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো ডান দিক বাঁ দিক থেকে যে কোশ্চেনটা দিয়েছিল সেটা কি দিয়েছিল, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মূল্য। এই কোশ্চেনটাও কমন। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক আমরা কি জানি, ফ্লুরিন, যেহেতু পর্যায় সারণীতে যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর আমরা এটা জানি, এটা আমাদের মনে রাখতেই হবে যে পুরো পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মূলকে ফ্লুরিন। তারপরে দেখো একটি অভিজাত মূল, সেম, এটাও কমন কোশ্চেন, তাহলে ক্রিপ্টন। তারপরে দেখো ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তাহলে কি বলছে, সেই গ্রুপ সূত্র মূল্যটা। তাহলে আমরা কি জানি যে পর্যায় যদি আমাদের শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যাওয়া যায় তাহলে কি হয়, পরমাণুর আকার কি হয়, আকার বৃদ্ধি পায়। তাহলে কি হবে, আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। তাহলে আমরা কি করব, তাহলে নিচের সবচেয়ে কে থাকে, আয়োডিন, আয়োডিনের সবচেয়ে কমে যাবে। আর উপরে কে থাকে, ফ্লুরিন, তাহলে ফ্লুরিনের বেশি হবে। তাহলে ফ্লুরিনের পরে কে আসবে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো এই যে দেখো এই কোশ্চিন আর এই কোশ্চিন পুরো একই কোশ্চিন এখানে দিয়ে দিয়েছে। কী বলছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক। আর এখানেও কী বলছে, তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। আমরা যদি মনেই রাখি যে ফ্লুরিনের আমাদের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে, তাহলে এখানে তো আমরা প্রথমে ফ্লুরিন দিয়ে দিব, আর ওপর থেকে নিচের দিকে নামলে কী হয়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে ফ্লুরিনের পর কী আছে, ক্লোরিন, ক্লোরিনের পর ব্রোমিন, ব্রোমিনের পর আয়োডিন। তাহলে আমরা ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন দিয়ে অ্যান্সারটা করে দেবো। তারপরে দেখো এটাও 1 মার্কের কোশ্চেন দিয়েছে কি, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3টি ভৌত অবস্থায় মৌল বর্তমান। পুরো দীর্ঘ পর্যায় সারণীতে যে গ্রুপ সূত্র মৌলগুলো যেগুলো তোমাদের হ্যালোজেন মৌল, সেগুলোতে কি থাকে, তোমাদের গ্যাসীয়, তরল এবং কঠিন 3টি ভৌত অবস্থারই মৌল বর্তমান। যেমন দেখো এই যে ফ্লুরিন আর ক্লোরিন, এই দুটো কি, এই দুটো হচ্ছে গ্যাসীয়, ব্রোমিনটা কি, ব্রোমিনটা হচ্ছে তরল, আর আয়োডিন আর অ্যাসিটিনটা কি, কঠিন। তাহলে এটা একটু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, দেখো ফ্লুরিন আর ক্লোরিন এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে গ্যাসীয়। তাহলে ফ্লুরিন, তার হচ্ছে আছে ব্রোমিন, ব্রোমিনটা কি বললাম, ব্রোমিনটা বললাম তরল, আর আয়োডিন আর অ্যাসিটাটিন এই দুটো কি হয়, এই দুটো হচ্ছে কঠিন। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে, এটা একটু খাতায় তোমরা লিখে নেবে। তারপরে দেখো অথবা দিয়ে আরেকটা কোশ্চেন দিয়েছিল কি, ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত। তাহলে আমরা জানি এই যে 1 নম্বর শ্রেণীকে কী বলা হয়, ক্ষার ধাতু বলা হয়, আর 2 নম্বরটাকে কী বলা হয়, 2 নম্বরটা হচ্ছে ক্ষারভিত্তিক ধাতু। আচ্ছা আমি তোমাদের একটা চ্যাট দিয়ে দিচ্ছি, যেটা দেখে তোমরা পুরোটা একটু লিখে নিও। ঠিক আছে, এই যে দেখো আমি তোমাদের পুরো একটা চার্ট দিয়ে দিলাম, যে এই চার্টটা তোমরা একটু নোট করে নিও যে কী বলছে, ক্ষার ধাতু কাদের বলা হয়, ক্ষার ধাতু শ্রেণী 1 নম্বর, মানে শ্রেণী 1 নম্বরটা এগুলো হয় ক্ষার ধাতু, শ্রেণী 2 নম্বরটা এগুলো হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 17 নম্বর শ্রেণীটা কী বলা হয়, হ্যালোজেন মৌল, 18 নম্বর শ্রেণীটা কী বলা হয়, নোবেল গ্যাস। 3 থেকে 12 যে শ্রেণীগুলো রয়েছে সেগুলো হচ্ছে সন্ধিগত মৌল। কোনগুলো, এই যে দেখো এখান থেকে এই 3 থেকে যে 12 শ্রেণীগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের কি, সন্ধিগত মৌল। তারপরে দেখো মুদ্রা ধাতু কোনগুলো বলা হয়, 11 নম্বর শ্রেণীতে যে 3টি মৌল আছে সেগুলো কি বলা হয়, মুদ্রা ধাতু। যেমন দেওয়া আছে তোমাদের কপার, সিলভার, গোল্ড। তারপরে নিক্টোজেন মৌল, নিক্টোজেন হচ্ছে 15 নম্বর শ্রেণী, 15 নম্বর মৌল। নাইট্রোজেন, ফসফরাস যে শ্রেণীটা রয়েছে। তারপরে হচ্ছে চ্যালকোজেন, যেটা হচ্ছে কি 16 নম্বর শ্রেণী, যেটা কি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম যে গ্রুপটা। তারপরে ধাতুকল্প হচ্ছে কোনগুলো, ধাতব অধাতব ধর্ম বর্তমান থাকে কোথায়, এই যে দেখো এস এস বিগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর হচ্ছে যে ইউরেনিয়ামতর মৌল, তাহলে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম এই 11টি মৌলকে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে, তাই দেখে এগুলো ইউরেনিয়ামতর মৌল। ঠিক আছে, এটা একটু তোমরা ভালো করে নোট করে নিও। তারপরে দেখো এবার দেখো বড় কোশ্চেনটা কী বলেছে, এটা একটা 2 মার্কের দিয়েছে, তারপরে 3 মার্কের। তাহলে 2 মার্কটা কি বলছে, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর মৌলগুলোকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন। অথবা দিয়ে কী দিয়েছে, একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। এই যে দেখো মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই কোশ্চেনই, সন্ধিগত, হ্যালোজেন, এই জিনিসগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এই যে প্রথম কোশ্চেনে যদি আমরা অ্যান্সার বলি, তাহলে আগে দেখে নাও যে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর মৌলগুলোকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কারণ এই শ্রেণীর মৌলগুলো কী করে, এই যে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যে মৌলগুলো এই 2 নম্বর শ্রেণী থাকে, তারা কী করে অক্সাইড ও হাইড্রোক্সাইড ক্ষারধর্মী হয়, অক্সাইড হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা কী হয় ক্ষারধর্মী হয়। এবং এই অক্সাইডগুলো কঠিন ও মাটির মতো হওয়ায় পূর্বে এগুলোকে মৃত্তিকা বলা হতো।
ঠিক আছে? তাহলে এগুলো কী করে, এই যে দেখো এই যে অক্সাইডগুলো তৈরি হচ্ছে, এই গ্রুপ 2 এর মৌলগুলো যে অক্সাইডগুলো তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো আবার কী করে জলের সাথে বিক্রিয়া করে এই এই যে অক্সাইডটা তৈরি করে এটা কি ক্ষারীয়, তাই জন্য এদেরকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয়। ঠিক আছে, তারপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামতর মৌলের উদাহরণ দাও। তাহলে সন্ধিগত মৌল আমরা জানি, ওই যে বললাম 3 থেকে 12 গ্রুপের যে মৌলগুলো সেগুলোকে সন্ধিগত। তাহলে আমরা একটা দিয়ে দিচ্ছি জিঙ্ক আর একটি ইউরেনিয়ামতর মৌল, তাহলে সিএম কুরিয়াম বা তোমরা যে কোনো নেপচুনিয়াম দিতে পারো, প্লুটোনিয়াম দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরের কোশ্চেনটা কী বলছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখবে। এইরকম কোশ্চেন প্রত্যেক বছরই আসে, যে এই যে দেখো কী বলছে কোশ্চেনটা, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 এর প্রথম 3টি মৌল, শ্রেণী 16 প্রথম 3টি মৌল দিয়েছে, দিয়ে কী বলেছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এই 3টি মৌল থেকে কী বলেছে বলে দিয়েছে। যদি দেখো এই কোশ্চেনটাতে এরকম বলতে পারতো যে দীর্ঘ পর্যায় সারণীর 16 এর প্রথম 3টি মৌল তার পারমাণবিক ব্যাসার্ধ নিম্নক্রমে, তড়িৎনাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। কিন্তু তোমাদের মৌলগুলো দিয়ে দিয়েছে, তাই জন্য মাথায় রাখতে হবে। যদি না দিত তোমাদেরকে নিজে থেকেই ভেবে নিতে হতো যে প্রথম 3টিকে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। ঠিক আছে, তাহলে প্রথমটা আমাদের কী বলেছে, পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম, মানে বেশি থেকে আমরা কমের দিকে যাব। তাহলে আমরা যদি আবার পজিশনটা দেখি, তাহলে কী বলেছিলাম, যেহেতু গ্রুপ 16 বলেছে তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম প্রথম 3টি। ঠিক আছে, তাহলে শ্রেণী বরাবর মানে ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়, পারমাণুর আকার বৃদ্ধি পায়, আর আকার বৃদ্ধি পেলেই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আমি বারবার করে আর বলছি না জিনিসগুলো, কিন্তু দেখবে প্রথম দিকে আমি তোমাদের বলেছি যে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি, তড়িৎনাত্মক জিনিসটা কি, এগুলো আমি বলেছি। তাহলে ওপর থেকে নিচে গেলে কী হয়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আর আমাদের এখানে কী বলেছে নিম্নক্রমে, যেহেতু তাই বড় থেকে ছোটো সাজাবো। তাহলে ওপরে কী হবে, মানে সবচেয়ে বেশি কী হবে সেলেনিয়াম, তারপরে সালফার, তারপরে অক্সিজেন, যেহেতু নিচের দিকে বৃদ্ধি পায়। তারপরে কী বলছে তড়িৎনাত্মকতার ঊর্ধ্বক্রমে, মানে কম থেকে বেশির দিকে যাব। তাহলে তড়িৎনাত্মকতা বললে কী করবো, আমরা কী জানি পজিশন থেকে ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়, তড়িৎনাত্মকতা হ্রাস পায়। এই যেমন এই গ্রুপে দেখেছিলাম না যে ফ্লুরিনের বেশি, তারপরে ক্লোরিনের কম, তারপরে ব্রোমিনের কম। তাহলে সেমভাবে এটা হবে যে ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়, তড়িৎনাত্মকতা হ্রাস পায়। তাহলে এটা আমাদের যেহেতু ঊর্ধ্বক্রমে বলেছে, তাহলে কম থেকে বেশির দিকে যাব। তাহলে কম কার হবে, সেলেনিয়াম, সেলেনিয়ামের পরে সালফার, সালফারের পরে অক্সিজেন। ঠিক আছে, এবং আচ্ছা আমি তোমাদের একটা ট্রিক দিয়ে দিচ্ছি, যেটা তোমরা মনে রাখবে যে পজিশনটা সবচেয়ে বেশি তড়িৎনাত্মক মৌল কীভাবে করে মনে রাখবে। এই যে দেখো FON, ফোন। ঠিক আছে, এরকম করে মনে রাখবে যে FON, ফোন। সবচেয়ে তড়িৎনাত্মক হচ্ছে ফ্লুরিন, ফ্লুরিনের পরে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পরে হচ্ছে নাইট্রোজেন। এরকম করে তোমরা এই ট্রিকটা মাথায় রাখতে পারো যে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎনাত্মকতা হয়ে গেল। তারপরে কী দিয়েছে, আয়নাইজেশন শক্তির নিম্নক্রম। নিম্নক্রম মানে কি, বেশি থেকে কমের দিকে। তাহলে আয়নাইজেশন শক্তি আমরা কি জানি, যে যদি আমরা ওপর থেকে নিচের দিকে যাই, এই দেখো ওপর থেকে নিচের দিকে যাই, তাহলে কী হয়, আমাদের পারমাণবিক আকার বৃদ্ধি পায়। আর আকার বৃদ্ধি পেলে কী হবে, সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে, এই দেখো এখানে বলেছিলাম তোমাদের, এই যে সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেটাকে টেনে নেওয়া সুবিধা হবে, যত বড় আরও কক্ষপথগুলো বৃদ্ধি পাবে। কিন্তু যদি এইখান থেকে ইলেকট্রনটা আমাকে বের করতে বলতো, তাহলে কী হতো, এখান থেকে ইলেকট্রনটা বের করতে গেলে কী হবে, বেশি শক্তির প্রয়োজন হবে, আর এখান থেকে বের করতে গেলে কী হবে, কম শক্তির প্রয়োজন হবে। তাহলে অক্সিজেন থেকে সালফারে গেলে কী হয়, অক্সিজেন থেকে সালফারে গেলে আকার বৃদ্ধি পায়, সালফার থেকে সেলেনিয়ামে আকার বৃদ্ধি পায়। তাহলে আকার বৃদ্ধি মানে কি, এখান থেকে ইলেকট্রনটাকে আমাকে বের করতে কম পরিমাণ শক্তি প্রয়োজন হবে, তাই জন্য এর আয়নেশন শক্তিও কম, এটার আয়নেশন শক্তি বেশি। তাহলে আমাকে কী বলেছিল এখানে, নিম্নক্রমে। তাহলে আমি কী করবো, বেশি থেকে কম যাবো, তাহলে কার বেশি হবে, অক্সিজেন, অক্সিজেনের পরে সালফার, সালফারের পর সেলেনিয়াম। তোমরা একটু ভালো করে দেখবে, কোনো স্কিপ করবে না ভিডিওগুলোকে, পরপর দেখবে, তাহলে ভালো মতো বুঝে যাবে। নেক্সট 2023 সালে কোশ্চেনগুলো দেখো, এমসিকিউ দিয়েছে, দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে। তাহলে এই কোশ্চেন একটা ভালো কোশ্চেন। দেখো দীর্ঘ চতুর্থ পর্যায়ে, এটা ভুল করবেন, আগে দেখে নিতে হবে চতুর্থ পর্যায়ে। তাহলে 8 না 32 না 16 না 18, তাহলে আমাদের কথা বলছে এখানে 18। তাহলে আমরা একটা তোমাদের চার্ট দিয়ে দিচ্ছি, যদি তোমরা ভালো করে মাথায় রাখবে। এই দেখো আমাদের কী বলছে, প্রথম পর্যায়ে কতগুলো মৌল সংখ্যা আছে, 2। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে কত থাকে, 8টি। দ্বিতীয় আর তৃতীয়তে 8টি করে থাকে। চতুর্থ আর পঞ্চমে কত থাকে, 18টি করে থাকে। আর ষষ্ঠ পর্যায়ে কত, 32, সপ্তমে 32। তাহলে আমরা যদি এটা একটু মাথায় রেখে দিই, যে প্রথম পর্যায়ে 2টো, দ্বিতীয় আর তৃতীয়তে 8টি করে, চতুর্থ পঞ্চম 18টি করে, আর ষষ্ঠ সপ্তমে কত, 32টি করে। তাহলে এই কোশ্চেন আমরা এখানে চতুর্থ বলেছিল, তাহলে চতুর্থ কত, 18টি মৌল থাকে। তারপরে কি বলছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। দেখো এই যে
তারপরে কি বলেছে একটি ক্ষার ধাতু, তাহলে একদম মানে পুরো কমন কোশ্চেন যে ক্ষার ধাতু আমরা কাকে বলি, প্রথম শ্রেণীতে কে থাকে দেখে নাও, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে কোনটা দিয়েছিল পটাশিয়াম। তাহলে আমরা যদি মৌলগুলোর নাম মনে রাখতে পারি প্রথম শ্রেণীতে কারা থাকে, তাহলে আমি এখানে বাঁ দিকের সাথে ডান দিক মিলিয়ে নেবো। তারপরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমি জানি এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম, তাহলে ক্যালসিয়াম দিয়েছিল, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম হয়ে যাবে। তারপরে 3 নম্বরের কোশ্চেনে দেখো কি বলছে, পর্যায় সারণী রচনায় মেন্ডেলিভের অবদান লেখো। ঠিক আছে, অথবা দিয়েছিল কি কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ, মানে পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, আর দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 14 এর প্রথম 3টি মৌলিক পদার্থ, এই যে দেখো এখানে বলে দিয়েছে কিন্তু মৌলগুলো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, না বললেও কিন্তু আমাদের মাথায় থাকবে যে প্রথম 3টি মৌলকে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেনে যদি আলোচনা করি যে পর্যায় সারণী রচনায় মেন্ডেলিভের অবদান অপরিসীম। তিনি প্রথম পর্যায় সূত্র আবিষ্কার করে সেই পর্যায় সূত্রের মাধ্যমে পর্যায় সারণী রচনা করেছিলেন। পর্যায় সারণী রচনায় মেন্ডেলিভের অবদানগুলি হলো তিনি প্রথম পর্যায় সারণীতে সব মৌলকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। তাহলে মেন্ডেলিভের পর্যায় যে সূত্রটা ছিল সেটা কী হিসাবে সাজিয়েছিল, পারমাণবিক ভর অনুযায়ী। আর যেটা দীর্ঘ পর্যায় সারণীটা হচ্ছে কি পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, তারপরে কি বলছেন, তিনি পর্যায় সারণীতে কয়েকটি শূন্যস্থান রেখেছিলেন যেগুলোতে তখনও আবিষ্কৃত হয়নি এমন মৌল রাখার জন্য। 2 নম্বর পয়েন্টে বুঝতে পারছো, শূন্যস্থান রেখেছিলেন। দেখবে যে শূন্যস্থানগুলো কেন রেখেছিল, ওই যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌলগুলো হয়েছিল মৌলগুলো সেগুলোকে রাখার জন্য কিন্তু সে শূন্যস্থানটা রেখেছিল। তারপরে পরবর্তীতে যখন নোবেল গ্যাসগুলো পাওয়া গেল তখন সেগুলোকে শূন্যস্থানে রাখা হয়েছিল। তারপরে হচ্ছে তিনি পর্যায় সারণীতে কয়েকটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী না রেখে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী রেখেছিলেন। আর একটা পয়েন্ট দেখে নাও যে মেন্ডেলিভের পর্যায় সারণীর সাহায্যে কোনো মৌলের সন্দেহজনক পারমাণবিক গুরুত্ব ও সংশোধন করা সম্ভব হয়েছে। তাহলে এখান থেকে 3টে পয়েন্ট বা দিবে, আর এটা একটু লিখে নিবে, তাহলে 3 নম্বরের কোশ্চেনের জন্য অ্যান্সারটা পারফেক্ট হবে। আর অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল দেখো যে পারমাণবিক ব্যাসার্ধ আর দীর্ঘ পর্যায় সারণীতে 14 নম্বর যে গ্রুপ তার প্রথম 3টি মৌলের পারমাণবিক ব্যাসার্ধটা আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞাটা যদি আমরা ফার্স্টে দেখে নিই, কী বলছে যে কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্বস্থ কক্ষের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বলে। তাহলে আমরা জানি, এই যে দেখো আমি তোমাদের আরেকবার পারমাণবিক ব্যাসার্ধটা বলি। ধরো এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন আছে, মানে কি এটা নিউক্লিয়াসের বাইরে কে থাকে, ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, আমি ইলেকট্রনগুলো দিচ্ছি না, তোমরা ভালো করে দিয়ে দেখবে। তাহলে দেখো ধরো এখানে একটা, আর আমি দিলাম এখানে, এখানে বাইরে 2টো কক্ষপথ দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে 3টা দিয়েছি। তাহলে কি বলছে, এই যে নিউক্লিয়াস, মানে এই নিউক্লিয়াস থেকে এই সর্ববহিস্থ কক্ষের যে দূরত্বটা হবে, এই নিউক্লিয়াস থেকে এই সর্ববহিস্থ কক্ষের যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে দূরত্ব যত বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়বে। তাহলে এটার কি, আচ্ছা আমি তোমাদের বলি এ বি সি, তোমরা ভিডিওটা বন্ধ করে তারপরে ভাবো তো কোনটা পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে, তারপরে কোনটা, তাহলে কি হবে এ, এরপরে কি হবে সি, সি এর পরে বি, কারণ বিতে মাত্র একটি কক্ষপথ, তাহলে এর এইটুকু ডিস্টেন্স, তাহলে এর পারমাণবিক ব্যাসার্ধটা কম, এর একটু বেশি, এর থেকে তারও বেশি, আরও যদি বড় হয় আরও বেশি হবে। তাহলে আকার যখনই বৃদ্ধি পাবে পারমাণবিক ব্যাসার্ধটাও বৃদ্ধি পাবে। তাহলে সংখ্যাটা আমি বুঝিয়ে দিলাম যে সর্বস্থ কক্ষের দূরত্বকেই পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বলে। আর যেহেতু এটা 3 মার্কের কোশ্চেন ছিল আর পারমাণবিক ব্যাসার্ধ সংখ্যাটা 2 মার্কের দিয়েছিল, তাহলে আমরা এটাও বলে দিব যে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয় আর ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়। তাহলে বলে দেবো যে পর্যায় সারণীর পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলগুলির পরমাণুর ব্যাসার্ধ এবং আকার ততই কমতে থাকে। যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হয়, আকার হ্রাস পায়, তাই জন্য পারমাণবিক ব্যাসার্ধটাও হ্রাস পাবে। আর পর্যায় সারণীর যে কোনো শ্রেণীতে ওপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির পরমাণুর ব্যাসার্ধ এবং আকার বাড়তে থাকে, যেহেতু তার সাইজটা বেড়ে যায়। ঠিক আছে, আর যেটা আমাদের বলেছিল একটা কোশ্চেন যে কি প্রথম 3টি মৌল গ্রুপ 14, ঠিক আছে, তাহলে কি প্রথম 3টি কে থাকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। তাহলে আমরা দেখে নেব, দেখো যে আমরা যদি দেখি, আচ্ছা পর্যায় সারণীটাতে আমরা যদি দেখি কার্বনের পরে কে, সিলিকনের পরে কে, জার্মেনিয়াম। তাহলে আমি বলেছি যে ওপর থেকে নিচের দিকে গেলে কী হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কী হবে,
পারমাণবিক ব্যস্ততা বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? মানে তোমাদের যদি দেখো এখানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, কার্বনের আকারটা যদি এত বড় হয়, সিলিকনেরটা এত বড় হবে, জার্মেনিয়ামটা আরও বড় হবে, তাহলে কী হবে? এই নিউক্লিয়াস যদি থাকে, আমি আর মাঝখানে কক্ষপথগুলো দিচ্ছি না, তাহলে এখান থেকে এটা দূরত্ব, এখানে তাহলে কার্ভ এর সাইজ বেশি, তাহলে এই নিউক্লিয়াস থেকে এই সর্বস্থ কক্ষের দূরত্বটা কী হবে? বেশি হবে। তার থেকে এটা কম হবে, তার থেকে এটা কম হবে, তাহলে পারমাণবিক ব্যস্ততা কার বেশি হবে? জার্মেনিয়ামের। তাহলে আমরা এখানে আমাদের ঊর্ধ্বক্রমে বলেছিল দেখো, তাহলে আমরা কম থেকে বেশির দিকে চলে যাব। তাহলে কার্বনের পর সিলিকন, সিলিকনের পরে জার্মেনিয়াম, জার্মেনিয়াম সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট দেখো 2024 সালের কোশ্চেনগুলো। এমসিকিউটা কী বলেছে? মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার, ভালো করে দেখে নেবে, তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। আচ্ছা দেখো, তাড়াহুড়ো করে দেখতে গিয়ে কী করবে? তড়িৎ ধনাত্মক দেখে ফ্লুরিনকে আগে করে ভুল অ্যান্সার মেরে চলে আসবে, তা করবে না। দেখবে তড়িৎ ধনাত্মকতা। আচ্ছা আমরা কী জানি? এখানে আমাদের কী কী দিয়েছে অপশানগুলোতে? দেখো অপশানগুলো প্রায় দেখলে আমরা কী বুঝতে পারবো আমাদের কী কী দিয়েছে। কার্বন দিয়েছে, এখানেও কার্বন, এখানেও কার্বন, নাইট্রোজেন আছে, অক্সিজেনও চারটাতে আছে, ফ্লোরিন। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে দেখো আমাদের কোনটা দিয়েছে, যে দ্বিতীয় পর্যায় সারণীটা যে আছে, মানে দ্বিতীয় পর্যায় বরাবর এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাহলে এই চারটা মৌল দিয়েছে এবং এদের মধ্যে তড়িৎ ধনাত্মকতার ক্রম বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি বৃদ্ধি পায়, তার মানে কি? তড়িৎ ধনাত্মক হ্রাস পাবে। তাহলে এটা কী হবে? এটা সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক। তাহলে কার্বনটা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হবে। তাহলে কার্বনের পরে কে আসবে? নাইট্রোজেন, নাইট্রোজেনের পরে কে আসবে? অক্সিজেন, অক্সিজেনের পরে কে আসবে? ফ্লোরিন। তাহলে দেখো এখানে আমাদের কী হবে? কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। তাহলে যে অপশানটাতে এটা আছে বি, তাহলে বি অপশানটা কারেক্ট হবে। তারপর দেখো নোবেল গ্যাস। তাহলে আমরা জানি, পরের সারণী দেখলে আমরা জানি যে কি, যে নোবেল গ্যাস হচ্ছে 18 নম্বর গ্রুপটা কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এগুলো যদি আমরা মাথায় থাকে, তাহলে এক মুহূর্তেই আমাদের অ্যান্সার কি চলে আসবে? রেডন। তাহলে এই যে দেখো রেডন, এটা বাম দিক ডান দিক দিয়েছিল। তারপরে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল কি জানি? ফ্লোরিন। তাহলে সবচেয়ে কমকে। আচ্ছা আমরা যদি পর্যায় সারণীটা আবার দেখি, দেখো পর্যায় সারণী বারবার কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে পর্যায় সারণী লাগছে। তাহলে পর্যায় সারণীটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় সারণী বৃদ্ধি পায়। তাহলে সবচেয়ে বেশি কি আমরা জানি? ফ্লোরিন। আচ্ছা তাহলে এদিক থেকে এদিকে গেলে ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। আবার এই থেকে নিচে নামলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা আরও হ্রাস পাবে। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক এটা হয়, তাহলে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক সিজিয়াম। আবার যদি বলতো সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক, তাহলে কিন্তু সিজিয়াম আবার হতো। তাহলে এখানে আমাদের সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল বলেছে, তাহলে আমরা কি জানবো? সিজিয়াম হয়ে গেল। তারপরে দেখো এটা 3 নম্বরের কোশ্চিনটা, যেটা কি দিয়েছে, যে কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়? এই কোশ্চিনটা তোমাদের একদম 2018 সালে এসেছিলো, সেটা আমি 2018 সালের কোশ্চিনে কিন্তু একদম ভালো করে বুঝিয়েছি। আর যে দেখো সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম ও সিজিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও, এই সেম পুরো কোশ্চিনটাই কিন্তু 2018 সালে এসেছিলো। আর অথবা দিয়ে যেটা এসছে, এটা কিন্তু খুব ভালো কোশ্চিন, এটা কিন্তু একটু মাথা কাটিয়ে বের করতে হবে। যারা পর্যায় সারণীটাকে ভালো করে পড়েছো তারাই এই কোশ্চিনটা একদম করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। কারণ দেখো এখানে শুধু আমাদের একটু ক্লু দিয়েছে, সেই ক্লু দিয়ে আমাদেরকে অ্যান্সারটা বের করে নিতে হবে। কি? এ বি সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n আর n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে বিটা আমাদের বলে দিয়েছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এখানে এন আমরা ধরে নিব নিষ্ক্রিয় গ্যাসের যে মৌল সেটা একটা ধরে নিব, সেখান থেকে 2 মাইনাস করবো, তাহলে এ পেয়ে যাবো, আর তার সাথে 1 প্লাস করলে সেটা আমরা সি পেয়ে যাবো। এবং এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো। এবং এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি, আর এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখন। তাহলে প্রথম কোশ্চিনটা আলোচনা করা যাক। দেখো আয়নাইজেশন শক্তি আমি কিন্তু এখানে তোমাদের লিখে দিয়েছি যে 2018 সালে, তোমরা একটু ভিডিওটা পিছিয়ে দেখে নিবে। 2018 সালে যে কোশ্চিন 4.9 ছিল আয়নাইজেশন শক্তি, সেটা আমি বলেছি। আর তাও এটা বল দিচ্ছি একবার তোমাদের, যে সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজালে কীরকম আসবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি এবার। দেখো আমরা কি জানি যে সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম কোথায় আছে? আমাদের শ্রেণী 1-এ। তাহলে আমরা পরপর সাজাবো। সোডিয়ামের কাছে লিথিয়াম, লিথিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে এখানে পটাশিয়াম দেয়নি, তাহলে কী আছে, কী দিয়েছে? রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কী হয় আমরা জানি? পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে আয়নাইজেশন শক্তিটা তত কমে যাবে। তাহলে আয়নাইজেশন শক্তি কার বেশি হবে? যে উপরে আছে তার। তাহলে কার হবে সবচেয়ে বেশি? দেখো আমি লিখে দিচ্ছি এখানে কি বলেছে, দেখো আমি আগে লিখে দিচ্ছি কি দিয়েছে আমাদের, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দেয়নি, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম।
তাহলে আমি ওপর থেকে আমি এই বরাবর না লিখে এই বরাবর লিখছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দেয়নি, তাই জন্য আমি রুবিডিয়াম লিখবো, তারপরে সিজিয়াম। তাহলে ওপর থেকে নিচে গেলে কী হয়, পরমাণু আকার বৃদ্ধি পায়। আর পরমাণু আকার যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাবে। তাহলে দূরত্ব বৃদ্ধি হলে ইলেকট্রনগুলো অতটা নিউক্লিয়াসের সাথে হালকাভাবে আবদ্ধ থাকবে, মানে তাহলে সেখান থেকে আমাদের ইলেকট্রনটা বের করে নেওয়া খুব সহজ হবে। তাই জন্য তার আইনেশন শক্তি কম হবে। তাহলে সবচেয়ে বেশি কার হবে, লিথিয়াম, লিথিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। আর আমাদের এখানে কী বলেছে, ঊর্ধ্বক্রমে সাজা বলেছে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি, ছোটো থেকে বড়। তাহলে সিজিয়াম, তার থেকে বেশি কে রুবিডিয়াম, তার থেকে বেশি কে সোডিয়াম, তার থেকে বেশি কে লিথিয়াম। ঠিক আছে, এই দেখো এটা তোমরা একটু নোট করে নাও খাতাতে। আর আইনেশন শক্তির সংজ্ঞাটা 2018 সালে ভিডিওতে দেওয়া আছে, ওইখানে একটু গিয়ে ব্যাক করে দেখে নাও। তারপরে কোশ্চেনটা যে আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা আমাদের দেখে নেব। দেখো অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল যে ABC মৌলের পরমাণু ক্রমাঙ্ক আমাদের দিয়েছিল, আর কি বলেছিল, বিটা হচ্ছে কি নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম যে এর পরমাণু ক্রমাঙ্ক কত দিয়েছিল, N-2, বি এর কী দিয়েছিল N, আর যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাস আমাদের কোন শ্রেণীতে থাকে, গ্রুপ 18, গ্রুপ 18তে থাকে। আর সিটা N+1। আচ্ছা, আমরা যদি 18 থেকে 2 মাইনাস করে দিই, N মানে তো 18 এখানে, তাহলে এখান থেকে যদি 18 বের করি তাহলে 16, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক যে হবে সেটা 16, মানে গ্রুপ 16তেই এই মৌলগুলো অবস্থিত। আর সিটা কী হবে, গ্রুপ 1। আচ্ছা, আমি যদি একবার ভালো করে তোমাদের একটু ভেঙে বোঝাই, তাহলে দেখো আমাদের এ দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে। ঠিক আছে, এবং এটা যদি আমাদের নিষ্ক্রিয় গ্যাস বলেছে, তাহলে আমরা যে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাস যদি ধরি, দেখো তাহলে আমরা এখানে নিয়ন ধরলাম। ঠিক আছে, তাহলে নিয়নের পরমাণু ক্রমাঙ্ক কত, 10। তাহলে এটা আমাদের কী বলেছিল, এটা N-2, তাহলে এটাই N, তাহলে 10 - 2 8। ঠিক আছে, 8 মানে কি, তাহলে নিয়ন যদি 10 হয় তাহলে 9 হচ্ছে ফ্লোরিন, 8 হচ্ছে অক্সিজেন, তাহলে এটা কি অক্সিজেন। আচ্ছা, এখানে কি বলেছিল N+1, তাহলে N যদি এখানে 10 হয়, 1 যোগ করবো তাহলে কি হবে 11। 11 মানে কি, দেখো এই যে দেখো নিয়ন যদি 10 হয়, তারপর 3 নম্বর পর্যায়ে যে প্রথম শ্রেণীমলটা সোডিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক 11। তাহলে আমরা কী করে নেব, তাহলে আমাদের হচ্ছে এই যে দেখো ভালো করে দেখো 11, তাহলে এখানে আমাদের সোডিয়াম হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এ নম্বরটা, এই যে এ গ্রুপটা কোথায় অবস্থিত, এ গ্রুপটা গ্রুপ নম্বর 16, আর বিটা হচ্ছে কি নিষ্ক্রিয় 18, আর সিটা হচ্ছে গ্রুপ 1। তাহলে দেখো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি যে এ হচ্ছে গ্রুপ 16 অক্সিজেন পরিবার, বি হচ্ছে গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, আর সি হচ্ছে 1 নম্বর গ্রুপ যেটা হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে, তারপরে আমাদের বলেছিল যে এ আর সি এর মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি। তাহলে বিজারণ ক্ষমতা আমরা কি জানি, ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। তাহলে দেখো গ্রুপ এ কী হয়, খুব সহজে 1 ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর গ্রুপ 16গুলো কী করে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাহলে এর বিজারণ ক্ষমতা কী হবে, বেশি হবে। তাই জন্য আমরা কী বলবো যে আমরা এখানে একটু লিখে দিব, আমার এখানে লেখা নেই, যে কী বলবে যে যে এটা দিয়েছিল, যে কী বলছে এখানে কোশ্চেনটা কী বলেছিল, এ ও সি পর্যায়সারণী কোন শ্রেণীতে অবস্থিত, এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি। তাহলে আমরা লিখে দেবো যে এ এর বিজারণ ক্ষমতা বেশি। আর আমাদের সংকেত বলেছিল, তাহলে দেখো তাহলে এ কী হয়, এ হচ্ছে গ্রুপ 16, তাহলে তার যোজ্যতা কত 2, আর সি হচ্ছে গ্রুপ 1, তাহলে যোজ্যতা হচ্ছে 1। তাহলে একটি এর জন্য 2টি সি লাগবে, তাহলে আমরা এখানে সংকেতটা বলতে পারবো C2A। ঠিক আছে, যদি আমি এক্সাম্পল দিয়ে এখানে বলি, যদি আমাদের যেমন এটা ধরেছিলাম গ্রুপ সিটা কত এনে ছিল, আর এটা কত ছিল অক্সিজেন, তাহলে এর যোজ্যতা হচ্ছে 1, এর যোজ্যতা হচ্ছে 2। তাহলে আমি যদি এটাকে সংকেত করি, তাহলে এটা যদি সংকেত করতে যাই, তাহলে Na2O, মানে একটা অক্সিজেন, মানে একটা হচ্ছে সোডিয়ামের জন্য কি লাগবে, সরি একটা অক্সিজেনের জন্য 2টো সোডিয়াম লাগবে। তাহলে আমাদের এটা সংকেত, তাহলে C2A আমরা লিখে দেবো, বা তোমরা এক্সাম্পল দিয়ে এটা দেখাতে পারো যে সোডিয়াম যোজ্যতা 1, অক্সিজেন যোজ্যতা 2, তাই জন্য আমাদের সংকেত আসবে Na2O। নেক্সট দেখো 2025 সালে কোশ্চেনগুলো আলোচনা করছি, যে এমসিকিউ দিয়েছিল সেটা কি দিয়েছিল, আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে। দেখো এই কোশ্চেনটা কবার এসছে, 2-3 বার এসছে। আধুনিক, এখানে আধুনিক বলেছে, এর আগে কী বলছিল, দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে। তাহলে আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে বললে আমরা কী করবো, 18টি। তাহলে 18টি। দেখো একটি ইউরেনিয়ামতর মৌল, এই বাঁ দিক ডান দিক যেটা ছিল, তাহলে ইউরেনিয়ামতর মৌল কতবার বললাম তোমাদের, যে এই যে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম যে 11টি মৌল রয়েছে সেগুলো হচ্ছে ইউরেনিয়ামতর মৌল। তাহলে নেপচুনিয়াম প্লুটোনিয়াম, তাহলে দেখো প্লুটোনিয়াম, মানে প্রত্যেকবার নেপচুনিয়াম নাহলে প্লুটোনিয়াম দিয়েই বলবে ইউরেনিয়ামতর মৌল কোনটি, তাহলে আমরা বলে দেবো প্লুটোনিয়াম। তারপরে দেখো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু। তাহলে আমরা যদি পর্যায় সারণীটা দেখি, যে কী বলেছে কোশ্চেনে দেখো আর টেবিলটা দেখো, যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় মানে
আমাদের এটা হচ্ছে প্রথম পর্যায়ে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। তাহলে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, তাহলে এটা হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে ক্ষার ধাতু বলেছে, তাই জন্য লিথিয়াম। তাহলে দেখো লিথিয়াম। তারপর হচ্ছে আধুনিক পর্যায়ে সূত্রটি লেখো। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। অথবা আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে। মানে এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে সেই একই কোশ্চেন বারবার এসেছে। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনটা আলোচনা করি যে আধুনিক পর্যায় সূত্র, তাহলে দেখো আধুনিক পর্যায় সূত্র আমাদের কী বলছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে তার আগে যে ছিল পর্যায় সূত্রটা, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, দুটো ডিফারেন্সটা ভালো করে বুঝবে। যে পর্যায় সারণী যে মেন্ডেলিভের দেওয়া ছিল পর্যায় সারণী, সেটা কি, সেটা হচ্ছে পারমাণবিক ভর। আর আধুনিক পর্যায় বা দীর্ঘ পর্যায় সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, একদম সহজ। তারপর হচ্ছে কী বলছে, শ্রেণী 1 থেকে 2 মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। তাহলে শ্রেণী 1 থেকে 2 আমরা যে কোনো নিয়ে নিব, দুটো লিথিয়াম বেরিলিয়াম নিতে পারি বা সোডিয়াম ম্যাগনেসিয়াম 1 থেকে 2। তাহলে 1 থেকে 2 গেলে কী হয়, এদিক থেকে দিয়ে গেলে কী হয়, আকার হ্রাস পায়। আকার হ্রাস পেলে কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার বেশি হবে, সোডিয়ামের। তাহলে দেখো এই আমি সোডিয়াম করেছি, একটু তোমরা ভাষায় লিখে দিবে, আমি এখানে লিখে নিই। তারপরে কী বলছে, শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমি 1 থেকে 2 বললাম, আর 13 থেকে 17, তাহলে 13 থেকে 17 কী থাকে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সিলিকন, সিলিকনের পরে ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা 18, আচ্ছা কোশ্চিনে 18 কেন বললো না যে 13 থেকে 18, কারণ 18গুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেগুলো আমরা বলছি। এগুলো কী করে, এগুলো কোনো রিয়াকশন করে না, কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে এর কোনো আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারবো না, তাই জন্য 13 থেকে 17 বলেছে। তাহলে আমরা কী করবো, অ্যালুমিনিয়াম, তাহলে এই কী বললাম যে এই দিক থেকে গেলে কী হয়, বাম দিক থেকে ডান দিকে আকার হ্রাস পায়। আকার হ্রাস পেলে কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে কার বেশি হবে, অ্যালুমিনিয়ামের বেশি হবে, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। এই যে দেখো, অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান সিলিকন, গ্রেটার দ্যান ফসফরাস, গ্রেটার দ্যান সালফার, গ্রেটার দ্যান ক্লোরিন। একটু ভাষায় তোমরা লিখে দিবে যে এই দিক থেকে বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে আকার যেহেতু হ্রাস পাচ্ছে, তাই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। তারপরে দেখো কী বলেছিল, আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। তাহলে এই হাইড্রোজেনের অবস্থানটা কিন্তু একটু বিতর্কমূলক ছিল, যে আমরা গ্রুপ 1-এও রাখতে পারি, গ্রুপ 17-তেও রাখতে পারি। তাহলে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক। 1 এবং 17 শ্রেণীর মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল থাকায় হাইড্রোজেন 1 এবং 17 উভয় শ্রেণীতে স্থান দেওয়া যেতে পারে। তাহলে 1-এর সাথে স্থান কেন দেওয়া হয়েছিল, যেহেতু তার সঙ্গে কয়েকটা মিল ছিল। এবং দেখো, ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা 1, হাইড্রোজেন ক্ষার ধাতুগুলির মতো তড়িৎ ধনাত্মক মৌল। আর 17গুলো কী ছিল, হ্যালোজেন মৌলগুলি ধাতুর সঙ্গে। 17-র মধ্যে কী ছিল, 17তে কেন রাখা হয়েছিল হাইড্রোজেনকে, হ্যালোজেন মৌলগুলির ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড যৌগ গঠন করে, হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড যৌগ গঠন করে। আর যেটা আমাদের ছিল, তার সঙ্গে আরেকটা কোশ্চেন দেখে নাও, যে কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে। তাহলে এর আগে একটা কোশ্চেন আমি তোমাদের বলেছি যে কোথায়, 17 নম্বর যেটা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলি কী হয়, যেখানে ফ্লুরিন আর ক্লোরিন, দেখো আমি তোমাদের একটু আগেই বুঝিয়েছি, লিখেও দিয়েছিলাম। এই যে ফ্লুরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন অ্যাসিটিন হচ্ছে কঠিন। তাহলে সুন্দর করে ওইটা আমরা লিখে দিব যে কোনটাকে গ্যাসীয়, কোনটাকে তরল আর কোনটাকে কঠিন বলা হয়। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। আমি তোমাদের 2017 থেকে 2025 সালের যতগুলো কোশ্চেন পর্যায় সারণীতে এসেছিল, প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের ডিটেলসভাবে একদম আলোচনা করেছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা যারা শেষ অবধি দেখেছো তারা খুব ভালো করেছো, যে এর মধ্যে কোশ্চেনগুলো কিন্তু কমন আসবে। তোমরা পরীক্ষা দিয়েছে মিলিয়ে নিও যে এই কোশ্চেনগুলো বারবার ঘুরে আসে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে 2017 থেকে 2025 সালের কোশ্চেনগুলো করতে গিয়ে কটা কোশ্চেন কমন পেলে, সেই সেম টু সেম কোশ্চেন, না কোনো কিছু চেঞ্জ কিছু। তাহলে আমরা কি করব, ভালো করে পর্যায় সারণীটা মনে রাখবো। তারপরে কি করব, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 3টা জিনিসকে ভালো করে মাথায় রেখে নেবো। আর জারণ বিজারণটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, আমি তোমাদের একটা চার্ট দিচ্ছি, যেটা তোমরা একটু নোট করে নাও। নোট করলে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এই দেখো, এই চার্টটা একটু তোমরা খাতায় নোট করে নাও, যে পরমাণুর আকার, আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কোনটা কি হ্রাস পায়, বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আজকে এখানে সমাপ্ত করছি। আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যারা এবারে মাধ্যমিক দিচ্ছে। খুব 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 ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা। আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে একটা কমেন্ট করিও, ঠিক আছে। তাহলে আমি তোমাদের জন্য অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার আসবো। আর
লাইক করিও ভিডিওটাতে যদি অবশ্যই ভালো লেগে থাকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।